আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ মেশিন এলিমেন্টের দ্বিতীয় অধ্যায় আজকে আমাদের আছে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এবং আগের আগের যে পার্টে ওটা কিন্তু আমরা এখানে দুইটা প্রমাণ করছিলাম, কিছু অতি সংক্ষিপ্ত করছিলাম, তাই না? তো চলো দেখি আজকে আমাদের গাণিতিক সমস্যা কী বলছে, এবং আজকের মাধ্যমে কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায় কমপ্লিট হবে, এবং আগামী পার্টে কিন্তু আমরা অবশ্যই তৃতীয় অধ্যায় পেয়ে যাবেন। তৃতীয় অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায় থেকে কিন্তু ধরে রাখেন স্যার ইনশাল্লাহ 100% আপনার রচনামূলক প্রশ্ন কিন্তু পরীক্ষা থাকবে, ফাইনালে মিড যেখানে বলেন না কেন, ঠিক আছে? ওকে, তো দেখেন আজকে প্রশ্ন আমাদেরকে কি বলছে এই গাণিতিক সমস্যা। যেহেতু স্যার আমাদের এই অধ্যায়ের নাম হলো প্রেসার ভেসেল। প্রেসার ভেসেল তো আমরা সবাই জানি যে প্রেসার ভেসেল হচ্ছে স্যার তরল পদার্থকে স্যার আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং কাজে তরল পদার্থকে স্যার রাখার জন্য যে পাত্রটা তাকে বলে আমরা কি প্রেসার ভেসেল। ওকে ওকে, তো এখানে যে কী বলছে দেখেন, বলছে একটি বয়লারের ভিতরের ব্যাস যে আমাদের যে প্রেসার ভেসেলটা এটা কিন্তু আমরা একটা বয়লার হিসেবে বলতে পারি, তাই না? একটা সিলিন্ডার, একটা সিলিন্ডার, তাই না? এটাকে কিন্তু আমরা একটা বয়লার হিসেবে এটা তো আমাদের একটা প্রেসার ভেসেল, তাই না? একটা প্রেসার ভেসেল আবদ্ধ পাত্র। তো বলছে একটি বয়লারের ভিতরের ব্যাস, এর যে ভিতরের ব্যাস বলছে কত স্যার, যে ডি সমান সমান 1.5 মিটার। ওকে, এবং এর ভিতরের বাষ্প চাপ, মানে এর ভিতরে যে স্যার আমাদের যে বয়লারের ভিতরে কি হয়, আমরা বয়লারের কাজটা কি স্যার, যে আমাদের তাপ দিয়ে আমাদের তো লিকুইডটাকে ওই লিকুইড মানে কি তরল পদার্থ কী করি, বাষ্পে পরিণত করি, হ্যাঁ? তাহলে এখানে বলছে বাষ্প চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করব। চাপ মানে পি, চাপ মানে কি স্যার, পি। পি সমান সমান কত, 0.8 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, তারপরে বলছে অনুমোদিত জোড়ার দক্ষতা। এখন অনুমোদিত জোড়ার দক্ষতা মানে কি দেখেন, এই প্রেসার ভেসেলটা কিন্তু স্যার এককভাবে তৈরি করা হয় না, এর কিন্তু দুইটা পার্ট দ্বারা তৈরি করা হয়। তখন অনুমোদিত জোড়ার দক্ষতা হলো 85%। দক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। তাহলে এটা হলো ইটা 1 সমান 85%। আর 85% মানে কত, মানে 85/100, মানে এরকম 85 ভাগ কত, 100, ঠিক আছে? তাহলে 85/100 মানে 0. কত, 85। ওকে, আচ্ছা, তারপরে বলছে যে এবং পরিধি জোড়া দক্ষতা। পরিধি জোড়া মানে কি, মানে প্লেটের, এটা হলো স্যার জোড়া দক্ষতা, আর ওটা হলো প্লেটের দক্ষতা। মানে পরিধি জোড়া দক্ষতা এটা হচ্ছে স্যার ইটা 2 দিবেন, যে আগেটা ইটা 1 দিয়েছেন, এটাকে ইটা দেবেন কত, 2 সমান কত, 45%। এই যে 45% মানে কত, 0.45। ওকে, এবং শেল প্লেটের পুরুত্ব ও প্রান্ত প্লেটের পুরুত্ব নির্ণয় করো। এখন শেল প্লেটের পুরুত্ব, এখন শেল প্লেটকে আমরা স্যার T1 দ্বারা প্রকাশ করব, আর প্রান্ত প্লেটকে আমরা T2 দ্বারা প্রকাশ করব। শেল প্লেটের পুরুত্ব বের করতে পুরুত্বকে আমরা টি দ্বারা প্রকাশ করি। কারণ পুরুত্ব মানে কি দেখেন, এই যে প্লেটটা তৈরি হয় এর একটা পুরুত্ব তো থাকে, তাই না? পুরুত্ব তো থাকে। আর শেল প্লেট কোনটা আমি বলছি আপনাকে, যে শেল প্লেটের পুরুত্ব এবং প্রান্ত প্লেটের পুরুত্ব নির্ণয় করো। কোথাও ধাতুর টানা স্ট্রেস, আমরা তো জানি স্যার টানা স্ট্রেস মানে তো পীড়ন, আর পীড়নকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে বলছে স্যার ST মানে টানা স্ট্রেস কত স্যার, 75 নিউটন পার মিলিমিটার কত স্কোয়ার। ওকে, এখন আমাদেরকে T1 আর T2 বের করতে হবে, এবং T1 আর T2 বের করতে গেলে প্রথমত স্যার এখানে আমি দুটো সূত্র লিখছি, সূত্র দুটো ভালো করে খেয়াল করেন। যখন আমাদের শেল প্লেটের পুরুত্ব বের করতে বলবে তখন সূত্র হচ্ছে T1, এটা কিন্তু আমরা প্রমাণও করছি, কিন্তু T সমান PD/2ST ইন্টু ইটা। কিন্তু যখন আমাদেরকে শেল প্লেট বলবে, মানে শেল প্লেট উল্লেখ থাকবে, তখন আমাদের এর সাথে একটা 1 যোগ করতে হবে, ঠিক আছে? কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। মানে শেল প্লেটের ক্ষেত্রে প্রান্ত প্লেট বের করতে গেলে তার সাথে আমাদের 1 যোগ করতে হবে, মানে সূত্র কিন্তু একই। শেল প্লেটের ক্ষেত্রে হচ্ছে কত, PD/2ST ইটা, আর প্রান্ত প্লেটের ক্ষেত্রে হচ্ছে, প্রান্ত প্লেটটা হচ্ছে আমাদের টোটাল গোল হয়, প্রান্ত প্লেটটা আমাদের বৃত্তকার ধরা হয়। প্রান্ত প্লেটের ক্ষেত্রে হবে শুধুমাত্র 4, আমরা কিন্তু এখানে প্রমাণও করছি কিন্তু 4, ঠিক আছে? এই দুইটা প্রমাণ কিন্তু আমরা করছি। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে স্যার শেল প্লেটটা কি? শেল প্লেটটা হচ্ছে দেখেন একটা বয়লার বা একটা সিলিন্ডার রাউন্ড করে তৈরি করা হয় না? এই যে রাউন্ড করে যে প্লেটটা থাকে ওইটার নাম হলো শেল প্লেট। আহামরি কিছুই না স্যার, ঠিক আছে? এটা আমরা সবাই দেখি কিন্তু জানি না স্যার শেল প্লেট কোনটা। তাহলে শেল প্লেট কোনটা স্যার, যে এই যে রাউন্ড করা যে প্লেটটা থাকে, রাউন্ড করা, গোল করা, এটার নাম হলো শেল প্লেট। আর প্রান্ত প্লেটটা হচ্ছে এই যে টোটাল যে প্লেটটা, প্রান্ত প্লেট আর মূল প্লেট কিন্তু একই কথা,
ঠিক আছে, প্রান্ত প্লেট মূল প্লেট একই কথা। প্রান্ত প্লেট আমরা সবাই জানি মেন যে প্লেটটা ওটা নাম হলো প্রান্ত প্লেট, আর যে প্লেটটা স্যার বাঁকা থাকে ওটা নাকি আমাদের শেল প্লেট। তাহলে এখন আমাদের শেল প্লেট এবং প্রান্ত প্লেটের মান কি করতে হবে আমাদেরকে এখন বের করতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন দেখেন আমাদের এইখানে যতগুলো একক আছে দেখেন, এটা আছে মিলিমিটার, এটা আছে মিলিমিটার, কিন্তু এ আছে শুধুমাত্র মিটার। ডি ব্যাসটা যদি মিটার থাকে তাহলে মিটার থেকে মিলিমিটারে কত, আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার, 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে এই মিটার একে যদি আমরা 1000 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের কত হবে, কত 1500 না, 1500 না 150, হ্যাঁ 1.5 গুণ 1000, 1.5 গুণিত কত 1000, কত সরি 1500, ঠিক আছে 1500 কত হবে মিলিমিটার হবে। তাহলে আমাদের ডির মান কত বেড়ে গেল স্যার, 1500 মিলিমিটার বেড়ে গেল। এখন আমাদেরকে প্রথম যেটা বের করতে হবে সেটা হচ্ছে স্যার শেল প্লেটের পুরুত্ব আর প্রান্ত প্লেটের পুরুত্ব। তাই প্রথম লিখবো স্যার শেল প্লেট। আমি আবার বললাম স্যার শেল প্লেট মানে বুঝেছেন তো, শেল প্লেট মানে যে প্লেটটা রাউন্ড আকার থাকবে সেটা শেল প্লেট। শেল প্লেটের পুরুত্ব। তাহলে এখানে লিখলাম স্যার টি অন সমান সূত্র কত, পিডি বাই কত 2ST ইন্টু η1 প্লাস 1। এখন পি মানে কি দেখেন, পি মানে হচ্ছে স্যার আমাদের প্রেশার, এখন কত 0.8, কত আছে 0.8, এই যে স্যার আমাদের 0.8 ইন্টু ডি মানে কত স্যার ব্যাস, কত 1500, এই যে স্যার আমার কত 1500 বাই 2 ইন্টু এই যে এসটির মান কত স্যার 75, এই যে স্যার আমার কত 75 ইন্টু ইটা ওয়ান মানে কত স্যার 85, মানে এই যে প্রথমে যে স্যার ওই যে বলছিল কত স্যার জোড়ার দক্ষতা ওইটা কিন্তু শেল প্লেটের ক্ষেত্রে, ঠিক আছে, কত 0.85 প্লাস 1। স্যার এটাকে ক্যালকুলেশন করবো আমরা, প্রথমে এইটুকু ক্যালকুলেশন করে তার সাথে অনযোগ করবো। তাহলে এখানে প্রথম আছে কত, ব্র্যাকেট দেবেন 0.8 তারপর ইন্টু 1500 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট, ক্যালকুলেশন আপনার মতো করে করতে পারেন, সমস্যা নেই। 2 ইন্টু 75 ইন্টু 0.85, ওকে প্লাস 1, এটা হচ্ছে স্যার 10.41। এখন 10.41, এখন আমাদের তো পুরুত্ব, এখন 10.41, এখন আমাদের পুরুত্ব কিসে হয় দেখেন, এখানে একক কিসে আছে মিলিমিটারে, তাহলে আমাদের একক হবে কিসে স্যার মিলিমিটারে, ঠিক আছে। ওকে, তাহলে এই হলো আমাদের একটা অ্যান্সার, একদম দেখেন সিম্পল অঙ্ক, কিন্তু আমাদের বুঝতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এবার শেল প্লেট গেলে এবার হলো বের করবো কি স্যার প্রান্ত প্লেট, কি প্লেট প্রান্ত প্লেট, প্রান্ত প্লেটের ক্ষেত্রে আমাকে T2 দ্বারা ধরবো, শুধুমাত্র এখানে 4 হবে আর কিছু না, কিন্তু শুধু আগে শেল প্লেটের ক্ষেত্রে 2, প্রান্ত প্লেটের ক্ষেত্রে 4, এই দুটো প্রমাণ আমরা করছি। ওকে, তাহলে কত হবে পিডি বাই কত 4 ইন্টু এসটি ইন্টু ইটা1 নাকি ইটা2 প্লাস কত 1। তাহলে পির মান তো আমরা আগে যা আছে 0.8, ডি মানে কত স্যার 1500 বাই 4 ইন্টু এসটির মান তো আমরা জানি 75, এই যে স্যার 75 ইন্টু ইটা2 মানে কত 0.45 এই যে প্লাস 1, এটা ক্যালকুলেশন করো 0.8 ইন্টু 1500 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট 4 ইন্টু 75 ইন্টু 0.45 ব্র্যাকেট ক্লোজ প্লাস 1, এটা কত 9.88 মিলিমিটার। স্যার একটা অ্যান্সার স্যার আশা করি স্যার আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন। আমরা এই অধ্যায়ে কিন্তু যত অঙ্ক আছে সব অঙ্ক কিন্তু এখন সমাধান করব, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট অঙ্কটা দেখি। হ্যাঁ, ওকে, দেখেন আমাদের পরবর্তী অঙ্কটা, আমার আগের অঙ্কতে যদি বুঝে থাকে তাহলে এটা কিন্তু অবশ্যই বুঝবো, কারণ আগের অঙ্কের সাথে এই অঙ্কটা পুরোপুরি মিল ইনশাআল্লাহ।
দেখেন বলছে একটি বয়লারের ভিতরের ব্যাস, আগে কিন্তু বলছে বয়লারের ভিতরের ব্যাস। আচ্ছা বয়লার ব্যাসকে আমরা কী দ্বারা পরীক্ষা, ডি দ্বারা, কত স্যার 1.5 মিটার দেওয়া আছে, বয়লারের ভিতরের ব্যাস 1.5 মিটার, এবং এর ভিতরের বাষ্প চাপ 1.2 নিউটন পার মিলিমিটার স্কয়ার। বাষ্প চাপকে আমরা কী দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি। এই যে পি সমান কত, 1.2 নিউটন পার কত মিলিমিটার স্কয়ার। তারপর বলবে স্যার বয়লারে ব্যবহৃত রিবেট জোড়ার দক্ষতা, মানে বয়লারটা তো আমি বলছি দুইটা পার্টে বিভক্ত, মানে উপরে একটা পার্ট নিচে একটা পার্ট। এই যে রিবেট জোড়ার দক্ষতা, বুঝছে, রিবেট জোড়ার দক্ষতা হলো কত, 75%। তার দক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, কত পার্সেন্ট, 75%। আর 75% মানে কত, 75 ভাগ 100, তার মানে 0.75। ওকে, ধাতুর অনুমোদিত টানা স্ট্রেস, স্যার স্ট্রেস মানে পীড়ন, পীড়নকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এস দ্বারা, আর টানা স্ট্রেসকে এসটি দ্বারা, এসটি সমান কত স্যার, 80 নিউটন পার মিলিমিটার স্কয়ার। হলে শেল প্লেটের পুরুত্ব, দেখেন ওই শেল প্লেটটা মানে কি স্যার, ওই যে স্যার একটা বয়লার তো স্যার রাউন্ড করা থাকে, যে রাউন্ড যে প্লেটটা, ওটার নাম কিন্তু আমাদের শেল প্লেট। ক্লিয়ার? ওকে, শেল প্লেটের পুরুত্ব হলো টি। কারণ যেহেতু স্যার এখানে আগের অঙ্কটা কিন্তু স্যার শেল প্লেট বলছিল, প্রান্ত প্লেট বলছিল, এই জন্য একটাকে 1 একটাকে 2 ধরছিলাম। যেহেতু এখানে একটা প্লেট বলছে এই জন্য আর 1 2 ধরার কোনো অপশন আমার নাই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হলো আমাদের অঙ্ক। এখন আমাদের এই টির মানটা বের করতে হবে। তা শেল প্লেটের পুরুত্ব আমরা এখানে যদি টি দেই, তো এখানে দেবো কত, ইটা 1 দিলে 1, 2 দিলে 2। ঠিক আছে, এই হলো আমাদের সূত্র। আবার বলি স্যার শেল প্লেট যখন বলবে তখন কিন্তু অবশ্যই একটা 1 যোগ করতে হবে আমাদের এখানে। এখন দেখেন যেহেতু স্যার এখানে এই মানগুলো সব মিলিমিটারে আছে, তাহলে এই যে স্যার ডির মানটা স্যার মিটারে আছে, এটাকে মিলিমিটারে করলে 1.5 মিটার সমান 1500 মিলিমিটার। ঠিক আছে, ওকে, তাহলে এখানে বসাও পি মানে কত, পি মানে তো 1.2, ডি মানে কত স্যার 1500, দিলাম 1500 বা 2 ইন্টু এসটি মানে কত 80, এই যে স্যার 80 ইন্টু ইটা মানে কত স্যার 0.75%, এই যে স্যার 0.75, আর 1 তো 1ই। ঠিক আছে, শুধু ক্যালকুলেশন করবেন, অঙ্ক শেষ হয়ে যাবে স্যার। সকল অঙ্ককে স্যার আপনি একটা ফরম্যাটে কনভার্ট করবেন। ঠিক আছে, আপনি অনেকগুলো ফরম্যাটে যাওয়ার দরকার নেই, আপনি অঙ্ককে সব একই ফরম্যাটে নিয়ে আসবেন। ওকে, তো দেখেন এটা 1.2 ইন্টু কত 1500 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট 2 ইন্টু কত 80 ইন্টু 0.75 ব্র্যাকেট ক্লোজ, যা বেরোবে তার সাথে যোগ করতে হবে, কত হয়েছে 16, এই যে স্যার 16 মিলিমিটার। তাহলে শেল প্লেটের পুরুত্ব, ওই যে প্লেটটা আমাদের রাউন্ড করা থাকবে, তার পুরুত্ব হবে কত মিলিমিটার, 16 মিলিমিটার। এখন শোনেন, এই প্লেটের উপর ডিপেন্ড করে কিন্তু দক্ষতা, মানে এই দক্ষতা যত বাড়বে বা কমবে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে কি করতে হয়, পুরুত্ব নির্ণয় করতে হয়। ঠিক আছে, ওকে, আমরা এখানে আরও কিন্তু কিছু অঙ্ক করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আমরা ভুলবেন না। অনেকে আমরা ভিডিও দেখেন কিন্তু এখন দেখলাম যে তারা সাবস্ক্রাইব করেন নাই। তো যেহেতু স্যার আপনাদের জন্য আমার ভিডিও করা, তো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমার আরও উৎসাহ বাড়বে। তো ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কগুলো দেখি। ওকে, দেখেন আমাদের পরবর্তী অঙ্ক, আমাদের আগের যে দুইটা অঙ্ক ছিল ওইটা কিন্তু স্যার একই কোয়ালিটি, এবার যে অঙ্কগুলো করবো এটা আরেক কোয়ালিটি। মানে আমাদের সবই কিন্তু প্রেসার ভেসেলের অঙ্ক, কিন্তু প্রেসার ভেসেলের ভিতরে বিভিন্ন জিনিসের আমাদের মান বের করতে হচ্ছে। আগে যেমন প্লেটের পুরুত্ব বের করছি, এবার বের করবো আমরা বোল্টের নমিনাল ব্যাস। ঠিক আছে, বোল্টের নমিনাল ব্যাস বের করবো। তো এখন অঙ্কটা কি বলছে দেখেন, একটি বাষ্প ইঞ্জিনের সিলিন্ডার হেড 12টি বল দ্বারা আটকানো আছে। আপনি সিলিন্ডার হেডটা আপনারা বুঝি নাকি, সিলিন্ডার হেড। এখন আমাদের ওই যে সিলিন্ডার হেডটা মানে যেটা যে সিলিন্ডারটা আমাদের যে পিস্টনটা যে দূরত্ব ওঠানামা করে ওটাকে বলা হয় কিন্তু সিলিন্ডার হেড। আমাদের প্রত্যেকটা ইঞ্জিনের কিন্তু এরকম একটা ইঞ্জিনের কিন্তু একটা কি থাকে, একটা আমাদের সিলিন্ডার থাকে। এই সিলিন্ডার ভিতরে আমাদের কি থাকে স্যার, আমাদের পিস্টন থাকে, তাই না? আমাদের কি থাকে, এরকম পিস্টন থাকে। এই পিস্টনটা আমাদের কি করে, আমাদের যেহেতু ফোরেস্ট্রিক ইঞ্জিনে আমাদের কয়টা থাকে, বাল্ব থাকে কয়টা, 4টা, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। ঠিক আছে, এখন এই পিস্টনটা তখন ওঠানামা করে, মানে এই পিস্টনটা যত দূরত্ব ওঠানামা করে এখানে বলা আমাদের সিলিন্ডার হেড। আর এটাকে কিন্তু স্যার আমরা কি দ্বারা আটকানো থাকে,
আমাদের বক্স দ্বারা কি থাকে, আটকানো থাকে। এই আটকানোর সময় এখানে কয়টি বোল্ট ব্যবহার করা হয়েছে স্যার টোটাল? দেখেন কইছে একটি বাষ্প ইঞ্জিনের সিলিন্ডার হেড 12টি বোল্ট দ্বারা আটকানো আছে। তাহলে এই যে স্যার সিলিন্ডার হেডটা আমাদের এর মধ্যে 4টা স্ট্রোক থাকে, তাই না? সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, 4টা স্ট্রোক থাকে, সবাই আমরা জানি, যেহেতু আমরা সপ্তম পর্বে, এগুলো আমাদের নিয়ে কথা বলার দরকার নেই। তো কইছে একটা বাষ্প ইঞ্জিনের সিলিন্ডার হেড 12টি বোল্ট দ্বারা আটকানো আছে। তাহলে সংখ্যা কয়টা বোল্ট? 12টি বোল্ট দ্বারা। তার মনে করেন ছোট হাতের এন, ছোট হাতের এন সময় বোল্টের সংখ্যা বললাম কয়টা স্যার? 12টি। ওকে, দ্বারা আটকানো আছে। ওকে, ঠিক আছে। কইছে সিলিন্ডারের ভিতরে কার্যকরী চাপ, কার্যকরী চাপকে আমরা তো পি দ্বারা প্রকাশ করি। চাপকে কি দ্বারা? পি দ্বারা প্রকাশ করি। পি সমান কত? 8.5 স্যার কেজি পার কত সেন্টিমিটার স্কোয়ার। তারপর কইছে এবং এর ব্যাস, মানে কার ব্যাস? এই যে স্যার সিলিন্ডারের ব্যাসের কথা বলা হচ্ছে, ঠিক আছে? সিলিন্ডারের ব্যাস কত স্যার? সিলিন্ডারের ব্যাস তো আমাদের বড় হয়, তা কত স্যার? বড় হাতের ডি, বড় হাতের ডি সমান কত? 35 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, 35 সেন্টিমিটার। এবার স্যার ব্যবহৃত বোল্ট পদার্থের কার্যকরী টানাপীড়ন। এই যে স্যার আপনি যে বোল্টটা ব্যবহার করেছেন এখানে, তাই না? এই যে বোল্টটা ব্যবহার করছেন, এই বোল্ট যখন ব্যবহার করছেন, ওই পদার্থ, এই বোল্ট যে পদার্থ দ্বারা তৈরি, মানে আমাদের মাইল্ড স্টিল আছে, হাই স্পিড স্টিল আছে, মিডিয়াম, তারপর হচ্ছে আমাদের লো কার্বন স্টিল আছে। এই যে বিভিন্ন স্টিল আছে, যে স্টিলটা যত ভালো তার স্ট্রেস তত বেশি। স্ট্রেস মানে কিন্তু বাধা দেওয়ার ক্ষমতা, ঠিক আছে? তো বলছে স্যার এখানে যে কার্যকরী চাপ এত, তারপর ব্যাস এত। বলছে বোল্ট পদার্থের কার্যকরী টানাপীড়ন, বোল্ট পদার্থের কার্যকরী টানাপীড়ন মানে কার্যক্ষেত্রে যখন বোল্ট এখানে লাগাই দিচ্ছেন, এই বোল্টটা কি পরিমাণ আমাকে পীড়ন নিচ্ছে কার্যকরী ক্ষেত্রে। এখন দেখেন আমাদের পীড়ন কিন্তু দুই প্রকার, একটা হলো অনুমোদিত পীড়ন, একটা হলো কার্যকরী পীড়ন। অনুমোদিত মানে কি? মানে যখন আমরা এই বোল্টটা ডিজাইন করছিলাম, ডিজাইন করার সময় আমরা যে পরিমাণ পীড়ন ধরে নিয়েছিলাম, মানে আমি ল্যাবে টেস্ট করার পরে যে পরিমাণ পীড়ন ধরে নিয়েছিলাম, ওইটা হলো আমাদের অনুমোদিত। আর এটা যখন আমরা ব্যবহার করতেছি, ব্যবহার করার সময় যে পরিমাণ পাচ্ছি, ওইটাকে বলে আমাদের কার্যকরী। তাহলে বলছে বোল্ট পদার্থের কার্যকরী টানাপীড়নকে আমরা এসটি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? এসটি মানে কত? 230 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? আমি কিন্তু একটু বুঝাই বলতেছি, কারণ দেখেন আপনাদের শুধুমাত্র এই যে পাস করার জন্য অঙ্ক করলে তাও হবে না, আপনাদের কিন্তু বুঝতে হবে। কিছুদিন পরে আপনারা কিন্তু কোনো না কোনো পলিটেকনিকের টিচার হবেন, আমাদের জায়গায় আপনারা চলে আসবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে স্যার আপনাদের কিন্তু বিষয়টা জানতে হবে, এই জন্য কিন্তু আমি কিন্তু আপনাকে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, একটু বুঝে নেবেন। তাহলে কার্যকরী টানাপীড়ন এত হলে প্রতিটি বোল্টের নমিনাল ব্যাস নির্ণয় করো। এখন আমাদের বোল্টের আছে দুইটা ব্যাস থাকে, একটা হলো নমিনাল ব্যাস, ঠিক আছে? আচ্ছা, নমিনাল ব্যাসটা আছে স্যার প্রাথমিক যে ব্যাসটা থাকে সে নমিনাল ব্যাস। আমি ওটা নমিনাল ব্যাসের এই যখন আমাদের আছে স্ক্রু ডিজাইন আছে, তখন স্ক্রু ডিজাইন নিয়ে এইসব বিস্তারিত আলোচনা করবো নমিনাল ব্যাস নিয়ে। তারপর নমিনাল ব্যাসকে আমরা আপাতত ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করি। কেন ছোট হাতের ডি? কারণ অলরেডি কিন্তু সিলিন্ডারের ব্যাসকে কিন্তু আমরা বড় হাতের ডি দ্বারা প্রকাশ করে দিয়েছি, ঠিক আছে? আর এই জন্য নমিনাল ব্যাস মানে কি স্যার? আমাদের এই যে বোল্টের যে ব্যাসটা, ওই বোল্টের ব্যাসটা আমরা এখন আপাতত বের করব। ওকে, বোল্টের ব্যাসটা আমরা বের করব এখন। আমি এটাকে একটু মুছে দিই। এখন বোল্টের ব্যাসটা বের করতে গেলে দেখেন, যেহেতু আমাদের এই যে সিলিন্ডারের ভিতরে কি ছিল স্যার? আমাদের লিকুইড ছিল, তাই না? লিকুইড কিন্তু সিলিন্ডারের ভিতরে কি প্রয়োগ করবে? চাপ প্রয়োগ করবে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা প্রথমত যে কথাটা লিখবো যে সিলিন্ডারের ভিতরে মোট চাপ, লিখবো কি? সিলিন্ডারের ভিতরে মোট বল। সিলিন্ডারের ভিতরে মোট বল মানে সিলিন্ডারের ভিতরে ওই যে স্যার আমাদের যে ইটা ছিল, তো লিকুইডটা ছিল, লিকুইড কি পরিমাণ চাপ প্রয়োগ করছে? সিলিন্ডারের ভিতরে মোট বলকে আমরা এফ বি দ্বারা প্রকাশ করি। আমরা কিন্তু এই ধরনের প্রমাণ করার সময় কিন্তু এফ বি দ্বারা প্রমাণ করছিলাম। তো যেহেতু স্যার আমাদের এই সূত্র দুইটা আপাতত এখন কোনো কাজে লাগছে না, তাহলে এই সূত্র দুইটা আপাতত মুছে দিলাম আমি, যেহেতু এটা কাজে লাগবে না এখন আমাদের, যেহেতু এই অঙ্ক শেষ। এখন আমাদের সিলিন্ডারের ভিতরে মোট বল, যেহেতু সিলিন্ডারটা গোল, তাহলে গোল যেহেতু হয়, তাহলে মোট বল ইকুয়াল কি স্যার? যে ক্ষেত্রফল গুণিতক চাপ। মোট বল কি? ক্ষেত্রফল গুণিতক চাপ। তা সিলিন্ডার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? মোট বল, আমি আবার বলি, মোট বল হচ্ছে স্যার ক্ষেত্রফল গুণিতক চাপ। ক্ষেত্রফল গুণিতক কি? চাপ। মানে কতটুকু এরিয়া জুড়ে আপনি কি করতেছেন? চাপ প্রয়োগ করতেছেন এবং কতটুকু চাপ দিচ্ছেন, এটা হলো আমাদেরকে মোট বল। এখন এ মানে কত স্যার?
সিলিন্ডার বৃত্তকার না, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কত, পাই ডি স্কয়ার ভাগ 4, এটা সিলিন্ডারের জন্য বড় হাতের ডি ইন্টু পি, পি জায়গায় পি থাকলো। এখন মান বসান, পায়ের মতো আমরা জানি ডি, ডি মানে কত স্যার, ডি মানে কত 35 সেন্টিমিটার, কারণ এগুলো সবগুলো সেন্টিমিটার আছে তাই এটা সেন্টিমিটার থাকবে, তাহলে এটা কত 35 সেন্টিমিটার স্কয়ার ভাগ কত 4 ইন্টু পি, পি মানে কত স্যার এখানে 8.5, 8.5, এটা একটা ক্যালকুলেশন করি, দেখা যাক এটা কত আসে মান আমাদের। দেখেন তাহলে পাই ব্র্যাকেট 35 স্কোয়ার ইন্টু 8.5, মানে আমি উপরেগুলো সব গুণ করে দিলাম একবারে, সমান সমান ভাগ 4, এটা হচ্ছে স্যার অনেক বড় একটা মান আসছে 8177 দশমিক কত স্যার 85 এত কেজি, কারণ যেহেতু বল তো আমাদের তো কেজিতে হবে, যেহেতু এখানে কেজি আছে। আচ্ছা তাহলে এখানে পাইলাম কত স্যার 8177.95 কেজি। এরপর যেটা বের করব যে স্যার আমরা যেহেতু আমাদের সিলিন্ডারে যখন চাপ দিবে তখন এই চাপটা কিন্তু বোল্টের উপর পড়বে, কারণ বোল্ট দ্বারা আটকানো থাকবে, তাহলে বোল্টে কি পরিমাণ স্ট্রেস নিচ্ছে, মানে বোল্ট যে পরিমাণ স্ট্রেস নেবে ও ততক্ষণ টিকে থাকতে পারবে, স্বাভাবিক না। ধরেন একটা বস্তুকে আপনি নাট বলতে আটকা দিলেন, তারপর ওকে চাপ প্রয়োগ করলেন, এখন থেকে নাটের নাট বললে যতটুকু শক্তি ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে, যখন ওর শক্তি ফুরে যাবে তখন ওটা কিন্তু কি যাবে, ছিঁড়ে যাবে বা ফেটে যাবে। ঠিক আছে, তাহলে এখন যেটা বের করবো সেটা হচ্ছে কি বোল্টের স্ট্রেস, বোল্টের মানে বোল্ট কি পরিমাণ পীড়ন নিচ্ছে আপনাকে সেটা। তাহলে বোল্টের স্ট্রেস মানে কিন্তু আমাদের পীড়ন, তাহলে আমরা পীড়নকে কি দ্বারা প্রকাশ করি, পীড়নকে আমরা এস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, বোল্টের স্ট্রেস আমরা জানি এস ইজিক্যাল টু কত, পি বাই এ, এখানে শুধু পি বাই এ বা এফ বাই এফ, মানে এফও বল পিও বল, তো যেহেতু এখানে বলকে আমরা এফ বি দ্বারা প্রকাশ করছি তাই এখানে দেবো আমরা কত স্যার এফ বি বাই কত এ। আর যেহেতু স্যার স্ট্রেস আমাদের টানা স্ট্রেস, এই জন্য দেবো আমরা কত এস টি, মানে এস টি সমান এফ বাই এ বা পি বাই এ, যেটা বলবেন কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন স্যার আমাদের এস টির মান কিন্তু আমরা জানি, এফ বির মানও আমরা কিন্তু জানি, কিন্তু এই যে এ মানে কি, এ মানে আমি এটা বোঝাচ্ছি যে আমাদের যতগুলো এখানে কতটি বোল্ট আছে, 12টি বোল্ট আছে, আর আমাদের কি বোল্টকে সবগুলো বৃত্তকার হয় না, সবসময় বোল্ট সবসময় কি করা হয়, বৃত্তকার হয়। ঠিক আছে, বোল্ট যদি বৃত্তকার যদি হয়ে থাকে তা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি স্যার, পাই ডি স্কয়ার ভাগ কত 4, কিন্তু এখানে আমরা কয়টা বোল্ট ব্যবহার করেছি, 12টা বোল্ট, কয়টা বোল্ট 12টা বোল্ট, এই জন্য স্যার এখানে দিতে হবে কত স্যার আমার 12। কথাটা আবার ক্লিয়ার হন যে আমি আসলে এইখানে আমরা কয়টা বোল্টের, আমি কিন্তু পাই ডি স্কয়ার 4 মানে কয়টা, একটা বোল্টের ক্ষেত্রফল, মানে এ মানে কি ক্ষেত্রফল, একটা বোল্টের ক্ষেত্রফল, কিন্তু এইখানে আমাদের বোল্ট আছে কয়টা 12টা, যদি এখানে যদি 6টা থাকতো এখানে 6 দিতেন, 12 থাকলে এখানে 12 দিতেন। ঠিক আছে, ওকে স্যার এরপরে এই পাশে খেয়াল করেন, এর পাশে বেশ করতেছি। এখন এখানে যেটা আছে এস টির জায়গায় আমার এস টি কিন্তু থেকে গেল, সমান সমান, আর এটা হলো লব আর এটা কি হর, তাহলে লবটা প্রথমে বসবে এফ বি ইন্টু, এখানে যদি এর সাথে যদি গুণ করা হয় তাহলে 4টা দেবে উপরে, আর 12 কিন্তু উপরের সাথে গুণ, তাহলে এটা নিচে চলে আসবে। অথবা আপনি করতে পারেন যে এখানে কাটাকাটি করে দেই, 4 একে 4, 3 4 কত 12, এটা কিন্তু আপনি করতে পারেন। দেখেন 4 একে 4, 3 4 কত 12, তাহলে আর এখানে উল্টানোর দরকার পড়বে না। তাহলে উপরে আছে কত স্যার, এফ বি জায়গায় এফ বি থাকলো, এফ বি জায়গায় আপনার কত থাকলো এফ বি, আর নিচে পাই ডি স্কয়ার ইন্টু 3, পাই ডি স্কয়ার ইন্টু 3, কারণ কাটাকাটি করলাম, 3 4 কত 12। এখন আমাদের তো ডির মানটা বের করতে হবে, কারণ আমার বের করতে হবে, কারণ কিন্তু ডির মান যদি বের করতে হয় তো এর নিচে কোনো শ্রেণী মানে 1 আছে, তাহলে ক্রস গুণ করেন, এটা এর সাথে গুণ, এটা এর সাথে গুণ, তাহলে এস টি ইন্টু পাই ডি স্কয়ার ইন্টু কত 3 সমান কত এফ বি। যদি আমি ডির মান বের করবো তা ডি স্কয়ারটা থাকবে, বাকি সব ভাগ হবে, তাহলে এফ বি বাই কত এস টি ইন্টু পাই ইন্টু কত 3, তাহলে ডিটা থাকলো, এস স্কয়ার অবশ্যই গেলে কত হবে রুট হবে। এখন দেখেন বিষয়টা বুঝেছেন কিনা, এস টির সাথে এটা গুণ করলে এটা পাশে চলে আসলো, 1 এর সাথে গুণ করলে এফ বি পাশে থেকে গেল, এই পাশে কেন নিয়ে আসলাম, কারণ আমি ডির মানটা বের করবো, তাই যেটার মান বের করতে সেটা সবসময় বাম পাশে রাখাই ভালো। পরে দেখেন এই ডি স্কয়ারটা থাকলো, বাদ বাকি গুণ অবশ্যই সব ভাগ হলো,
আর স্কোয়ার অবশ্যই গেলে কত হলো রুট হলো। এফবির মান কত, এফবির মান 8177, 8177 দশমিক কত 95 দিলাম 95 বাই এসটি, এসটি মানে কত স্যার 230, এই যে স্যার 230 ইন্টু পাই ইন্টু কত 3, যেটা বেরোবে সেটা আমাদের অ্যান্সার হবে। আসলে অ্যান্সারটা কত হয় একটু দেখা দরকার। প্রথমে লিখবেন উপরে কত 8177 দশমিক কত 95 দিলাম 95 ভাগ ব্র্যাকেট অবশ্যই 230 গুণিতক কত পাই গুণিতক 3 ব্র্যাকেট ক্লোজ, যা মান আসবে তারে কি করতে হবে রুট করতে হবে। এটা আছে 1.94, যেহেতু এটা ডির মান তাহলে যেহেতু একক ছিল সেন্টিমিটার তাহলে ওখানে কত হবে সেন্টিমিটার, 1.94 সেন্টিমিটার। তা প্রতিটি বোল্টের নমিনাল ব্যাস, প্রতিটি বোল্টের নমিনাল ব্যাস কত 1.94 সেন্টিমিটার। এটা চাইলে আপনি কিন্তু মিলিমিটারে কনভার্ট করে দিতে পারেন। ওকে ওকে, এখন দেখেন আপনাদের বইতে কিন্তু এই অঙ্কটা কিন্তু ভুল করা থাকতে পারে, আপনারা একটু দেখে নেবেন। কারণ আমাদের একটা বোল্টের নমিনাল ব্যাস দেখেন বইতে অনেক ক্ষেত্রে এখানে দেখাচ্ছে যে স্যার দেখবেন যে 34 দশমিক সামথিং, কিন্তু ওটা তো 34 দশমিক সামথিং কখনোই হয় না। কারণ কিন্তু একটা বোল্ট কতটুকু বা বড় হইতে পারে আর কি, মানে বোল্টের ব্যাস, এটা তো বোল্টের লেন্থ চাচ্ছেন না আপনি, বোল্টের ব্যাস 1.94 সেন্টিমিটার, তার মানে প্রায় 19.4 মিলিমিটার, 19.4 মিলিমিটার, 19.4 মিলিমিটার মানে বুঝতেছেন তো কত বড়। ঠিক আছে স্যার, এটা আমাদের ঠিক আছে। তো এইটা ছিল স্যার আমাদের এটার অঙ্ক। স্যার এখন আমরা এই কোয়ালিটি কিন্তু স্যার এই কোয়ালিটির অঙ্ক কিন্তু একটা, এবং এরপর কিন্তু আমাদের আরও কিছু অঙ্ক আছে। ঠিক আছে, আমরা সেই অঙ্কগুলো দেখবো, আমরা এই অধ্যায়ে কিন্তু আজকে কভার করবো ইনশাআল্লাহ। তো আমি আবারও বলি, আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও মধ্যে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। কারণ আমি কিন্তু আপনাদের এই টোটাল বইয়ের ডিজাইন অফ মেশিন এলিমেন্ট, শুধু এটা না, কারণ আমি কিন্তু স্যার আমাদের মেকানিক্যাল আমাদের একটা সাবজেক্ট আছে পিএলসি, ঠিক আছে। ওকে, মেকাট্রনিক্স অ্যান্ড পিএলসি আমরা কিন্তু ওটাও কিন্তু আমরা ভিডিও দিব, ওটাও আপনারা দেখবেন। আর আমার ভিডিওতে কিন্তু স্যার যারা আপনাদের ছোটো ভাইরা আছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে এখন তো ফার্স্ট আর থার্ড, তো ওদের জন্য কিন্তু আমি ম্যাথ ক্লাস অলরেডি আপলোড করা শুরু করছি। আপনারা যদি কাইন্ডলি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার জন্য খুবই ভালো হয়। ওকে, তো ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কগুলো দেখি। দেখেন স্যার, এবার আমাদের আরও দুইটা অঙ্ক, আসলে এটা অঙ্ক বলা যায় না, এই দুইটা কিন্তু আমাদের প্রমাণ কোয়ালিটি, হ্যাঁ একদম প্রমাণ করতে হবে আমাদের। কি বলছে খেয়াল করে, বলছে প্রমাণ করো যে একই ধাতুর পাত থেকে তৈরি প্রেসার ভেসেলের প্রান্ত প্লেটের পুরুত্ব মূল প্লেটের পুরুত্বের অর্ধেক হলেও চলে। স্যার এই যে মূল প্লেটটাকে আপনি বলতে পারেন শেল প্লেট, আর প্রান্ত প্লেটটা হচ্ছে আমাদের তো প্রান্ত প্লেটই আছে। প্রান্ত প্লেটটা হচ্ছে দেখেন, আমি মূল প্লেটটাকে শেল প্লেট বলা হয়। শেল প্লেট মানে মূল প্লেট হচ্ছে স্যার এই যে বাঁকানো যেটা, সেটাকে মূল প্লেট। আর প্রান্ত প্লেট হচ্ছে স্যার যে প্লেট দ্বারা স্যার আসলে মূলত ওই আমাদের প্রেসার ভেসেলটা তৈরি, সেটা। এখন আমাদের প্রেসার ভেসেলটা কিন্তু সব জায়গায় কিন্তু সমান প্লেট থাকে না, যে প্লেটগুলো রাউন্ড আকারে থাকে এইগুলো কিন্তু স্যার আমাদের একটু বেশি পুরুত্ব হয়। কারণ আমরা জানি কোনো প্লেট যখন রাউন্ড করা হয় তখন ওটা কিন্তু স্যার আমাদের কি হয়, পুরুত্বটা কিছুটা কমে যায়। এই জন্য কিন্তু ওটাকে বলা হয় মূল প্লেট বা শেল প্লেট। আর প্রান্ত প্লেট যেটা আছে সেটা হচ্ছে যে রাউন্ড, যেটা প্লেটটাকে রাউন্ড করা হয় না, ওটা হলো আমাদের প্রান্ত প্লেট। ঠিক আছে, এই নিয়ে আমরা কিন্তু আগেও অঙ্ক করছি আমরা অলরেডি। যাই হোক, এখানে বলছে প্রমাণ করো যে ধাতু এই একই ধাতু পদার্থের, মনে করেন স্যার এটা সব মাইল স্টিল মানে এমএস বা অথবা সবগুলো এসএস দ্বারা তৈরি, এমন হইতে পারে। তখন সে একই ধাতুর পাত থেকে তৈরি প্রেসার ভেসেলের প্রান্ত প্লেটের পুরুত্ব মূল প্লেটের পুরুত্বের অর্ধেক হলেও চলে। তাহলে এখানে আপনাদেরকে আগে প্রথমত স্যার কিছু জিনিস ধরে নিতে হবে। সেটা হচ্ছে যে পুরুত্ব, প্রথম যেটা যদি বলেন স্যার এই যে প্রান্ত প্লেট, তাহলে এখানে আপনি লিখতে পারেন যে ধরি স্যার এই যে প্রান্ত প্লেট, তাহলে প্রান্ত প্লেটের কি পুরুত্ব ধরতে পারেন আপনি, অথবা আপনি প্রথম ধরেন স্যার পি হলো কি স্যার, পি হলো কি চাপ, আচ্ছা পি হলো চাপ। আচ্ছা, তারপরে আপনি কি লিখতে পারেন যে এসটি কি স্যার টানা স্ট্রেস, তারপর আপনি দিতে পারেন কি, আপনি এখানে ডি ধরতে পারেন, ডি হলো কি ব্যাস। ওকে, মানে এটাকে সব কিন্তু সিলিন্ডারের কথা ভিতরে কথা বলা হচ্ছে। তাহলে পিতে কি চাপ, এসটিতে কি টানা স্ট্রেস, তারপর হচ্ছে ডিতে কি ব্যাস। ওকে, এরপরে স্যার এইখানে আর দুইটা প্লেট আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্যার আপনাদের প্রান্ত প্লেট আর একটা হচ্ছে কি মূল প্লেট।
এখন যে প্রান্ত প্লেটটাকে আপনি T1 ধরেন আর মূল প্লেটটাকে আপনি T2 ধরেন। তাহলে এখানে দেখেন স্যার, এটা হলো প্রান্ত প্লেট আর মূল প্লেট। এখন দেখেন মূল প্লেটটা যেহেতু স্যার আমাদের সব থেকে মোটা বেশি হয়, হ্যাঁ, মূল প্লেটটা কিন্তু আমাদের মোটা বেশি হয়, প্রান্ত প্লেটটা একটু কিন্তু ছোট হয়। তাহলে এই যে মূল প্লেটটাকে ধরবো আমরা স্যার T1 হলো কি মূল প্লেটের পুরুত্ব, মূল প্লেটের কি স্যার পুরুত্ব। আর T2 সমান সমান ধরবো যে প্রান্ত প্লেটের পুরুত্ব। আর আরেকটা জিনিস ধরবো সেটা হলো দক্ষতা। যেহেতু স্যার আমাদের মূল প্লেটের প্রান্ত প্লেট একই ধাতুর তৈরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্যার প্রায় দুইটা দক্ষতা কিন্তু একই কোয়ালিটি আসবে। কিন্তু একটা যেটা পাতলা তার দক্ষতা এবং আরেকটা পুরো তার দক্ষতা যে ভিন্ন ভিন্ন আসবে তা কিন্তু না, ঠিক আছে। কিন্তু যেহেতু একই পদার্থ তাহলে এর দক্ষতা কিন্তু আবার একই আসবে। তো দক্ষতা আমরা একটাই ধরবো, এটা হলো এটা সমান কি স্যার দক্ষতা। এই জিনিসগুলোকে স্যার আমি একটু ধরে নিলাম। এখন আমরা এই যে মূল প্লেট মানে কিন্তু শেল প্লেট, প্রান্ত প্লেট মানে প্রান্ত প্লেট। এখন স্যার আমরা কিন্তু এই দুইটা সূত্র জানি। তাহলে আমরা আগে লিখছিলাম যে লিখবেন স্যার আমরা জানি প্রথমটা আছে স্যার T1 আছে স্যার কি প্লেটের কথা বলেছি মূল প্লেট। তো মূল প্লেটের সূত্র কত লিখছিলাম স্যার PD, কত স্যার PD বাই PDর তারপর 2 ইন্টু ST ইন্টু ইটা, এখানে +1 দিয়েছিলাম। যখন আমাদের দক্ষতা বের করা দেওয়া ছিল বা আমাদের কি পুরুত্ব বের করতেছিলাম তখন কিন্তু আমরা কিন্তু এটা দিয়েছিলাম। কিন্তু যেহেতু আমরা এখন পুরুত্ব বের করবো না, বলছে অর্ধেক হলেও চলে। তা বলছে প্রান্ত প্লেট মানে যে প্লেটটা পাতলা সেটা মূল প্লেটের অর্ধেক হলেও চলে, অর্ধেক হলে। এই জন্য আমরা লিখবো স্যার যে আমরা জানি T1 সমান PD 2ST ইটা, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এবং আমাদের আরেকটা আছে কি স্যার প্রান্ত প্লেট T2। তাহলে T2 সমান লিখবো আমরা PD বাই 2 না, এখন প্রান্ত প্লেটটা এটা হচ্ছে গোল হয় বেশি, এই জন্য এটা হবে কত 4ST ইন্টু কত ইটা। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। দেখেন আমরা কিন্তু এই দুইটা সূত্র দিয়ে কিন্তু আগে অঙ্ক করছি এবং এই দুইটা সূত্রই আমরা কিন্তু প্রমাণ করছি আগেও, ঠিক আছে। তাহলে এখন আপনি কি লিখবেন যে স্যার আপনি লিখবেন যে আপনি 2 নং ভাগ 1 নং, 2 নং ভাগ 1 নং, মানে 2 নংকে 1 নং দ্বারা কি করব ভাগ করব। এখন 2 নংকে যদি 1 নং দ্বারা ভাগ করি, আমি ওই পাশে যাচ্ছে 2 নং আছে কত T2, দিলাম T2, 1 নং আছে কত T1, দিলাম T1 সমান 2 নং কত স্যার PD বাই 4ST ইটা বাই 2 নং তো উপরে 1 নং তো নিচে আসবে, তাহলে PD কত 2ST ইন্টু ইটা, ঠিক আছে। এখন দেখেন এই T2 থেকে আমার T2 থাকলো, এখানে T1 থেকে T1 থাকলো, আর এটা হলো লব আর এটা কত হর। তাহলে PD বাই কত 4ST ইটা ইন্টু এটা কিন্তু উল্টাই যাবে, তাহলে 2ST ইন্টু ইটা যাবে উপরে আর PD আসবে কোথায় নিচে। দেখেন এই লাইনে ক্লিয়ার। এখানে PD কাটে উপর নিচে, এখানে কত ST ইটা কাটে, তাহলে 2 একে 2, 2 দুগুণে কত 4, তাহলে এখানে থাকে কিন্তু অলরেডি কত 2 থাকে, তাহলে এখানে থাকে শুধুমাত্র 2 থাকে। তাহলে এখানে T2 বাই কত T1 সমান কত 1/2। এখন দেখেন এই T1টা এই পাশে কি ভাগ আছে, ওপাশে গেলে গুণ হবে, তাহলে অতএব বলা যায় T2 সমান 1/2 T1। কথাটা বুঝেছেন কিনা? এই T1টা এই পাশে ভাগ ওপাশে গেলে গুণ, আর 1/2 মানে তো অর্ধেক, 1/2 মানে কত অর্ধেক, বা 1/2কে আপনি কিন্তু এইভাবে লিখতে পারেন 0.5 T1, আপনি কিন্তু এইভাবে কিন্তু লিখতে পারেন। তাহলে মেন বিষয়টা হলো কি স্যার, এই ডাটাগুলো কিন্তু স্যার আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম লিখলাম P মানে চাপ, ST মানে তো টানা স্ট্রেস আমরা সবাই জানি, D মানে হলো ব্যাস, T1 মানে কি মূল প্লেটের পুরুত্বকে ধরলাম, আর T2 মানে প্রান্ত প্লেটের পুরুত্ব, আর দক্ষতাকে আমরা এটা ধরলাম। এখন আমাদের বলছিল স্যার প্রান্ত প্লেট মানে কত T2টা T1 এর অর্ধেক হলেও চলে। দেখেন অর্ধেক T1টা হবে T2 এর অর্ধেক, 1/2 মানে তো অর্ধেক, তাই না এটা। তাহলে আমরা জানি স্যার যে আমাদের মূল প্লেট বা শেল প্লেটের পুরুত্ব নিয়ে সূত্র কত PD 2ST ইটা +1 কিন্তু দেওয়া লাগে না, ঠিক আছে।
এই ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে দিতে হবে। আর এখানে কত স্যার আমার T2, মানে এটা স্যার কি প্রান্ত প্লেটের জন্য, প্রান্ত প্লেটের জন্য PD4ST, মনে রাখতে হবে মূল প্লেট বা শেল প্লেটের জন্য 2, প্রান্ত প্লেটের জন্য কত 4। ওকে, তাহলে 2 নং ভাগে 1 নং, 2 নং ভাগে 1 নং দিলাম, 2 নংটা উপরে বসেছে, 1 নংটা নিচে বসেছে, তাহলে এইখানে থাকলো, এটা হলো লব আর এটা হলো হর, তাহলে গুণ করলে এটা উল্টাই যাবে, PD কাটলো, ST এটা কাটলো, 2 কে 2, 2 দুগুণ 4, তাহলে 1/2 থাকে, আর এটা T1টা এই পাশে ভাগ, ও পাশে গেলে কত হয়েছে গুণ হয়েছে। ঠিক আছে, ওকে, এটা নিচেরটা খেয়াল করেন স্যার, নিচেরটা কি করছে খেয়াল করো। দেখেন এবার কি অঙ্ক, এবার পরে অঙ্কটা আমাদের কি বলছে দেখেন, বলছে দেখাও যে পাতলা পাতের প্রেসার ভেসেলের উৎপন্ন সারফেসিয়াল পীড়ন। স্যার সারফেসিয়াল পীড়ন বা সারফেস স্ট্রেস একই কথা, সারফেস স্ট্রেস। তো সারফেস স্ট্রেসটা কি স্যার, দেখেন এই যে একটা প্রেসার ভেসেল হয়, এই যে একটা প্রেসার ভেসেল হয়, এই প্রেসার ভেসেলের এই যে স্যার প্রত্যেকটা সাইডে যে পরিমাণ চাপ দেয় এটাকে বলা হয়েছে কি সারফেসিয়াল স্ট্রেস। আরেকটা বলছে স্যার লম্বলম্বিক স্ট্রেস। লম্বলম্বিক মানে কি দেখেন উপরে নিচে, আর হচ্ছে এইভাবে, এই যে এর ভিতরে লিকুইডটা উপরে নিচে এবং ডানে বামে যে চাপ দেয় এটাকে লম্বলম্বিক স্ট্রেস। তাহলে আমাদের বলছে স্যার সারফেসিয়াল স্ট্রেস মানে পীড়ন, লম্বলম্বিক স্ট্রেস পীড়নের দ্বিগুণ, মানে এইটার থেকে এটা তার কত গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে আমরা প্রথমে যেটা লিখবো, প্রথমে মনে করেন স্যার সারফেসিয়াল স্ট্রেস বা সারফেস স্ট্রেস, এখানে লিখলাম স্যার সারফেস পীড়ন, সারফেস পীড়নকে আমরা ধরেন ST1 দ্বারা প্রকাশ করলাম। সারফেস পীড়নকে আমরা সারফেস পীড়নের ST1 এর কিন্তু প্রমাণ আমাদের করেছি না আমরা, কত লিখেছিলাম স্যার PD/2T, PD/2T। ঠিক আছে, আপনি এখানে T1 দিতে পারেন, কিন্তু T1 দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমাদের। ঠিক আছে, এখানে যেহেতু স্যার এখানে পাত আলাদা না, একটাই পাত, এই জন্য আমরা শুধু T রেখে দিব, এটা 1 নং সমীকরণ দিব। আরেকটা আছে স্যার 2 নং কি লম্বলম্বিক পীড়ন, এখানে লিখলাম লম্বলম্বী পীড়ন, ST2 সমান কত PD/4T, এটা হলো 2 নং সমীকরণ। এটা হলো 1 নং, এটা 2 নং, মানে এটা সারফেস পীড়নকে দিলাম এটা, আর লম্বলম্বিক পীড়ন হলো এটা। আমরা কিন্তু এই দুইটা প্রমাণ আমরা করেছি, কারণ এটাকে একটু মুছে দেই, দেওয়ার পরে এখন দেখেন এটাকে কত আছে 1 নং আর 2 নং আছে না, আগের মতো করে লেখেন 2 নং ভাগ 1 নং বা 1 নং ভাগ 2 নং, যে কোনো একটা দিলেই হবে, 1 নং 2 নং বা 2 নং 1 নং, কোনো ব্যাপার না। তো লিখলাম আমি 2 নং ভাগ কত নং 1 নং। ওকে, তাহলে এখন দেখেন 2 নং কত আছে ST2, 1 নং কত আছে ST1 সমান 2 নং কত আছে PD কত 2T, আর 2 নং কত আছে স্যার PD কত 4T। ঠিক আছে, এখন ST2 থাকলো, T1 থাকলো, সমস্যা, এটা হলো লব আর এটা কি হর, তাহলে লবটা আগে লিখতে হবে, যেহেতু ভাগাকার আছে গুণ দিলে পরে এটা উল্টাই যাবে, তাহলে 4T কত PD। এখন দেখেন এই PD কাটলো, T কাটলো, 2 কে 2, 2 দুগুণে কত হয় 4 হয়, 2 দুগুণে কত হয় 4, তার উপরে থাকে শুধুমাত্র কত 2 থাকে। দেখেন ST2 সমান ST1 সমান উপরে কত থাকে কত 2। এখন এই যে ST1টা এই পাশে কি ভাগ, ও পাশে গেলে গুণ হবে, তাহলে ST2 সমান 2 ইন্টু ST1। আমাদেরকে প্রশ্ন বলছিল, দেখেন আমাদের প্রশ্ন বলছিল যে স্যার সারফেসিয়াল পীড়ন লম্ব পীড়নের দ্বিগুণ, তো লম্ব পীড়নকে আমরা ST2 বলেছি, লম্ব পীড়নের দ্বিগুণ হবে সারফেস, দেখেন লম্ব পীড়নের দ্বিগুণ হবে সারফেস পীড়ন কত ST1 না, মানে লম্ব পীড়ন যা সারফেস পীড়ন তার কত গুণ দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ স্যার, বোঝা গেছে স্যার? ওকে, ঠিক আছে স্যার। এই ছিল স্যার আমাদের এই অধ্যায়ের প্রমাণ দুইটা, মানে দুইটা প্রমাণ, এটা তো অঙ্ক কোয়ালিটি প্রমাণ, আর আমাদের লাস্ট একটা, তার মানে এই হলো আমাদের 5টা এবং লাস্ট একটা, এবং এই অঙ্কের মাধ্যমে আমাদের এই অধ্যায় আপাতত ক্লোজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পরে অঙ্কটা দেখেন। দেখেন স্যার আমাদের দেখেন কিছুক্ষণ এর আগে যেটা প্রমাণ যেটা করছি না, ওটা অঙ্ক প্রমাণ বলা যায় আর কি, ঠিক এটাও সেম। ঠিক আছে, একটা কথা বলছিলাম কিন্তু আমাদের দুইটা করতে হবে আমাদের। দেখেন এই অধ্যায় এই প্রশ্নগুলো কিন্তু ছোট ছোট, ঠিক আছে, কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে ইনশাআল্লাহ। ওকে, তো বলছে প্রমাণ করো যে প্রেসার ভেসেলের প্রান্তিক জোড়ার দক্ষতা, এতক্ষণ যেটা করেছি সেটা স্ট্রেস,
এবার বলছে স্যার দক্ষতা, ঠিক আছে, দক্ষতাকে কি দ্বারা প্রকাশ করি, ইটা দ্বারা, ইটা, তাই না, দক্ষতা কি দ্বারা প্রকাশ করি, ইটা দ্বারা। তখন সে প্রমাণ করো যে প্রেসার ভেসেলের প্রান্তিক জোড়ার দক্ষতা, প্রান্তিক জোড়ার দক্ষতা, দক্ষতা অনুমোদিত জোড়ার দক্ষতার 50% হলেও চলে। দেখেন কি বলছেন যে প্রান্তিক জোড়ার দক্ষতা, প্রান্তিক কিন্তু সবসময় আমাদের কিন্তু স্যার 4 হিসেবে ধরা হয়। আমরা যতগুলো অঙ্ক করছি সবগুলো কিন্তু প্রান্তিক জোড়ার দক্ষতার ক্ষেত্রে, মানে প্রান্তিক পীড়নের ক্ষেত্রে কিন্তু সবসময় 4 কাজ করছে। তা প্রান্তিক জোড়ার দক্ষতার ক্ষেত্রে 4 কাজ করবে এবং অনুমোদিত জোড়ার দক্ষতার 50% হলেও চলে। প্রান্তিক জোড়ার দক্ষতা অনুমোদিত, মানে অনুমোদিত যা থাকবে প্রান্তিক জোড়ার দক্ষতা তার কত হলে চলবে, 50%, মানে 50% হলেও চলবে। তাহলে এখানে বলছে স্যার অনুমোদিত, তাহলে প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে অনুমোদিত, ঠিক আছে, মানে আনুভূমিক বা অনুমোদিত যেটা বলে আনুভূমিক, আনুভূমিক আনুভূমিক জোড়া, আনুভূমিক জোড়া, আমার আনুভূমিক দক্ষতা, আনুভূমিক দক্ষতা লিখেন আপনি, দক্ষতা, আনুভূমিক দক্ষতা দেন। আনুভূমিক দক্ষতা স্যার আপনি ইটা 1 দেন। আনুভূমিক দেখেন আপনার কথা হলো স্যার প্রান্তিক, প্রান্তিকটা হলো 4, তা আনুভূমিকটা কি দেখেন, সূত্র ভালো করে বুঝেন। দেখেন আমরা এইভাবে লিখছি এসটি সমান সমান পিডি বাই 2টি ইটা, এভাবে করছি। কিন্তু এখন দেখেন এটা কিন্তু আমরা প্রমাণ করছি আমরা এটা, ঠিক আছে, তাহলে এখন এটা এর সাথে গুণ, এটা এর সাথে গুণ, তাহলে এসটি 2টি ইটা সমান সমান কত, পিডি। এখন যদি মনে করেন আমরা ইটার মান বের করি, ইটাটা থাকবে, তাহলে পিডি জায়গায় পিডি, আর এই যে 2টি এসটি অবশ্যই 2টি ইন্টু এসটি অবশ্যই কত হলো, ভাগ হবে। তার মানে দক্ষতা নির্ণয় করার সূত্র কিন্তু আসলে নতুন করে কিছু নাই, এই সূত্র থেকে দক্ষতা নির্ণয় করার সূত্র কিন্তু আমার এখানে বেড়ে যাবে। তো দক্ষতাকে আমরা আনুভূমিক দক্ষতা, এই যে আনুভূমিক বা অনুমোদিত যেটা বলেন না কেন, আর আনুভূমিক দক্ষতা ইটা 1 দিলাম শুধুমাত্র, এটা লিখবো যে পিডি বাই 2টি ইন্টু এসটি, এটা আমার 1 নম্বর সমীকরণ হিসেবে দিয়ে দেবো, ঠিক আছে। আরেকটা বলছে স্যার প্রান্তিক জোড়া, প্রান্তিক মানে সবসময় কিন্তু 4 হয়ে কাজ করবে, এটা কিন্তু 2তে কাজ করছে, ওটা কাজ করবে কত, 4-এ, তখন এখানে দিতে হবে কত স্যার, 4, এখানে 4 দিলে এখানে 4, তখন এখানে কত চলে আসবে স্যার, 4, ওকে। তাহলে 2 হলো স্যার প্রান্তিক বা প্রান্ত, প্রান্ত দক্ষতা, এটা স্যার আপনি ইটা 2 দেন, ইটা 2 সমান সমান কত, পিডি, শুধুমাত্র এই 2 জায়গা হলো 4, আর কিন্তু কোনো পার্থক্য আমার নাই, এটা হলো 2 নং সমীকরণ দিলাম, ওকে। তাহলে আমরা 1 নং সমীকরণ পাইলাম, 2 নং সমীকরণ পাইলাম। এখন আমরা কি করবো, যে আগের মতো করে যে 1 নং ভাগ 2 নং বা 2 নং ভাগ 1 নং যেটা হয় আর কি, ঠিক আছে। তাহলে এখানে লিখে আগের মতো করে দেন, 2 নং ভাগ কত নং, 1 নং, 2 নং ভাগ 1 নং, 2 নং কত আছে স্যার, দেখেন 2 নং আছে স্যার ইটা 2, 1 নং আছে কত স্যার, ইটা 1। স্যার বিষয়টা বুঝছেন, সকল অঙ্কর ফরম্যাট একটা হবে, ঠিক আছে, কোনো ফরম্যাট আলাদা আলাদা হবে না। এখন 2 নং আছে কোনটা, এটা, তাহলে স্যার পিডি বাই কত, 4টি ইন্টু এসটি বাই পিডি 2টি ইন্টু এসটি। এখন ইটা 2 বাই কত, ইটা 1 সমান সমান, এটা লব আর এটা হর, তাহলে পিডি বাই 4টি এসটি ইন্টু, এটা উল্টাই যাবে, তাহলে 2টি ইন্টু এসটি বাই কত, পিডি। এখন কাটাকাটি করেন কত হবে, পিডি পিডি কাটবে, টিএসটি কাটবে, টিএসটি কাটবে, 2 একে 2, 2 দোকানে কত 4, তাহলে ইটা 2 বাই কত, ইটা 1 সমান সমান কত, 1 বাই কত 2 থাকবে, 1 বাই 2 থাকবে। এখন এখানে কিন্তু স্যার এই যে ইটা ইটা উপরে ইটা 2টা থাকলো, হ্যাঁ, এখানে ইটা 2টা থাকলো, আর ইটা 1টা এই পাশে ভাগ, ও পাশে গেলে কত হবে, গুণ, তাহলে 1 বাই 2 ইন্টু কত, এটা 1, যে 1/2 মানে কিন্তু 50%, 1/2 মানে কত পার্সেন্ট, 50%। যখন পার্সেন্ট মানে কি বিষয়টা বুঝেন ভালো করে, 1/2 হলো। এখন দেখেন এর পরের লাইনটা যদি এইভাবে লেখা হয়, এটা 2 কিন্তু আছে, এই 1/2 মানে কত, 0.5 ইন্টু এটা 1। এখন এটাকে যদি পার্সেন্ট মানে 100, তাহলে এখন 0.5কে যদি 100 দ্বারা গুণ করা হয়, তার মানে কিন্তু স্যার আমার 50%ই হয় ইন্টু এটা 1। যখন আমরা পার্সেন্টেজে করবো তখন কিন্তু স্যার এটাকে কি 100 দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে।
দেখেন 1/2 মানে কিন্তু 0.5, আর 0.5কে 100 দ্বারা গুণ করলে কিন্তু 50%ই হয়, এখন এই টার্ম থাকলো। তাহলে এখানে বলা হয়েছে যে স্যার অনুমোদিত জোড়া দক্ষতা 50% হলেও চলে, মানে প্রান্তিক জোড়া দক্ষতা অনুমোদিত জোড়া দক্ষতার কত পার্সেন্ট হলেও চলে, 50% হলেও চলে। ক্লিয়ার? ওকে, তাহলে স্যার বুঝতে পেরেছি স্যার আমরা। এটা তাহলে আমাদের শেষ। এবার আমাদের আজকের এবং এই অধ্যায়ের লাস্ট অঙ্ক এবং লাস্ট গাণিতিক সমস্যা যেটা বলেন না কেন সেটা। তো এখানে বলছে একটি 60 সেন্টিমিটার ব্যাসের পাতলা সার্কুলার ব্যাস, আগে আমি ডাটা লিখি। দেখেন 60 সেন্টিমিটার ব্যাস বলছে, তাই না? তাহলে আমরা জানি ডি হলো ব্যাস কত সেন্টিমিটার, 60 সেন্টিমিটার ব্যাসের পাতলা সিলিন্ড্রিক্যাল প্রেসার ভেসেলের অভ্যন্তরীণ বাষ্পচাপ, মানে একটা পাতলা সিলিন্ড্রিক্যাল মানে কি গোল, প্রেসার ভেসেলের অভ্যন্তরীণ বাষ্পচাপ, চাপকে কিন্তু আমরা পি দ্বারা প্রকাশ করি। পি সমান কত, 24 কেজি পার সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে। কিন্তু শেলের পুরুত্ব, শেলের মানে কি বাঁকানো যে প্লেটের পুরুত্বকে টি, পুরুত্বকে টি বলি, টি সমান কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার হলে হুপ স্ট্রেস, এই যে হুপ স্ট্রেস নির্ণয় করা। তো হুপ স্ট্রেসকে আমরা স্যার এস টি অন ধরলাম, এস টি অন সমান হট। লম্বলম্বিক স্ট্রেসকে স্যার আমরা এস টি টু ধরলাম, এটা সমান হট। আর বলছে সর্বোচ্চ শেয়ার স্ট্রেস, তো সর্বোচ্চ শেয়ার স্ট্রেস স্যার এস ম্যাক্স, মানে সর্বোচ্চ শেয়ার স্ট্রেস মানে শেয়ার স্ট্রেস মানে কত এস, আর আপনি এখানে শেয়ার স্ট্রেস এস এস লিখতে পারেন। হ্যাঁ, এস মানে সর্বোচ্চ শেয়ার, সর্বোচ্চ মানে ম্যাক্স, আর শেয়ার স্ট্রেস মানে কত এস সর্বোচ্চ শেয়ার স্ট্রেস সমান কত হট। এই তিনটা জিনিসকে আমাদের কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, সর্বোচ্চ শেয়ার স্ট্রেস, সর্বোচ্চ মানে ম্যাক্স, আর শেয়ার স্ট্রেস মানে কত এস। ওকে, এখন প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এস টি অন। এখন এস টি অনের ক্ষেত্রে আমরা জানি কত হয় স্যার, 2 হয়, মানে এটা হচ্ছে স্যার এটা হচ্ছে মূল প্লেট। আর এস টুটা হচ্ছে কি স্যার আমাদের লম্বলম্বিক বা প্রান্তিকের ক্ষেত্রে 4, আর আমাদের মূলের ক্ষেত্রে কত হয়, 2 হয়। তাহলে আমরা জানি স্যার প্রথম ক্ষেত্রে লিখব এস টি অন সমান কত, পিডি বাই 2 এস টি, 2 কত এস টি এস টি অন সমান পিডি বাই কি, এই যে প্রমাণ করছি দেখেন আপনার এই যে পিডি বাই 2টি এস টি। ঠিক আছে, 2 এস টি, যেহেতু এখানে দক্ষতা থাকবে না তার দক্ষতা কিন্তু নেওয়া যাবে না। যদি দক্ষতা না থাকে তার দক্ষতা কিন্তু নিব না। আমি আবারও বলি কথাটা, মূলত স্যার সূত্রটা কি, আমি কিন্তু এই সূত্রটা কনভার্ট হয়েছিল কিন্তু স্যার এইখান থেকে বা এইখান থেকে, আমরা মূলত সূত্র কোনটা, যে এস টি অন সমান পিডি বাই কত 2টি ইটা। যেহেতু স্যার এখানে কোনো দক্ষতা নেই তাহলে দক্ষতা আমরা কিন্তু নিব না। ওকে, তাহলে এখন এটার মান বের করেন আপনি, তাহলে এটা মান বের করেন। প্রথম এটা হলো হুপ স্ট্রেস, কিন্তু এটা কি স্ট্রেস, হুপ স্ট্রেস। এই যে প্রথমটা এটা হলো 1 নম্বর পয়েন্ট দিলাম, এটা হুপ স্ট্রেস। পি মানে কত স্যার, 24 দিলাম, 24 ইন্টু ডি মানে কত 60 দিলাম, 60 বাই 2 ইন্টু টি মানে কত 2। ওকে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি দেখা যাক কত আসে। তাহলে 24 গুণিতক কত 60 ভাগ 2 দুগুণে কত 4। ওকে, এটা আসছে স্যার 360। কত আসছে স্যার, 360। এখন যেহেতু স্ট্রেসের একক হলো কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এটা কিন্তু কেজি পার সেন্টিমিটার স্কয়ার হবে যেহেতু পীড়নের একক। 2 নম্বরে যাব আমরা এস টি টুর মান বের করব। তাই 2 নম্বরটা কিন্তু স্যার আমাদের প্রথমটা আছে স্যার কি হয়েছে স্যার, হুপ স্ট্রেস, পরটা তো লম্বলম্বিক মানে প্রান্ত। এটা আছে স্যার কত হবে স্যার, পিডি বাই নিচে হবে কিন্তু স্যার 4টি, শুধু 4 হবে আর কিছু না। এখন পির মান তো জানি আমরা কত স্যার 24, ডির মান কত স্যার 60, স্যার 4 ইন্টু টি মানে কত স্যার আমার 2। ওকে, দেখা যাক আমার এটার ক্যালকুলেটটা কত চলে আসে। তাহলে 24 গুণিতক 60 ভাগ কত 4 দুগুণ 8, এটা হচ্ছে 180। কত আছে স্যার 180 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এখন তাহলে এই দুটো যদি আমাদের যদি পেয়ে যায় তাহলে এখন আমাদের যেটা বের করতে হচ্ছে সর্বোচ্চ শেয়ার স্ট্রেস। সর্বোচ্চ শেয়ার স্ট্রেস বের করার জন্য তাহলে এস ম্যাক্স মানে সর্বোচ্চ শেয়ার স্ট্রেস। তো আমি বলছি স্যার হুপ স্ট্রেস থেকে লম্বালম্বি স্ট্রেস কী করতে হবে, বাদ দিতে হবে আপনাকে।
তাহলে উভয় স্টেজ থেকে লম্বা লম্বা স্টেজ বাদ দিয়ে একে 2 দ্বারা কী করতে ভাগ করতে হবে। তাহলে সর্বশেষ বের করার সূত্র হচ্ছে স্যার ST1 মাইনাস ST2 বাই কত 2। ওকে, তাহলে ST1 এর মান কত স্যার 360 মাইনাস 180 ভাগ কত 2। তাহলে এখানে কত হবে স্যার 90 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে স্যার, স্যার এই ছিল স্যার আমাদের অঙ্ক। তাহলে আবারও বলি স্যার, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করবেন, এবং যেহেতু স্যার আমার এই ভিডিওতে আপনাদের ছোটদের জন্য ভিডিও আপলোড করা হচ্ছে, তাহলে ওদেরকে স্যার আমার চ্যানেলের লিঙ্কটা একটু দিবেন, তো ওরা যে উপকার হবে আমার উপকার হবে ইনশাআল্লাহ। তো আগামী পার্টে দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আগামী পার্টে কিন্তু স্যার আমরা এই তৃতীয় অধ্যায় আলোচনা করবো। তৃতীয় অধ্যায় কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওখান থেকে কিন্তু রচনামূলক অঙ্ক কনফার্ম পরীক্ষায় থাকবে। তো আগামীতে ক্লাসে আমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।